হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ। আমার এই চ্যানেলটা টোটালটাই ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য। আমরা শর্টকাট সায়েন্স নামে একটা প্লেলিস্ট তৈরি করেছিলাম। আজকে আমরা কেমিস্ট্রি একটা ছোটো টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সলিউশন। এটা হচ্ছে MCQ থিওরি। পরবর্তীকালে এই চ্যাপ্টারের ডিটেল অ্যানালিসিস আমরাই করে দেবো। আপনারা কাইন্ডলি একটু প্লেলিস্ট ফলো করুন। অ্যান একাডেমি ইউটিউব চ্যানেল কিন্তু খুব সিস্টেমেটিক হতে ভিডিও আপলোড করে। যদি আপনারা প্লেলিস্টে যান তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে লেকচার 1, 2, 3 করে করে আমরা ভিডিও আপলোড করি। তো আমার মনে হয় সেলফ স্টাডি করার ক্ষেত্রে এই চ্যানেলটা আপনাকে একটু সাহায্য করবে। তো কাইন্ডলি প্লেলিস্ট ফলো করুন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমাদের টপিক হচ্ছে সলিউশন। তো সলিউশন শুরু করার আগে আমাদের প্রথমত জানতে হবে টাইপস অফ সলিউশন অন দ্য বেসিস অফ পার্টিকেল সাইজ। মানে একটা সলিউশনের মধ্যে পার্টিকেল সাইজটা কেমন, বড় না ছোট, তার উপরে বেস করে আমরা তিন ধরনের সলিউশন বলতে পারি। একটা হচ্ছে আপনার ট্রু সলিউশন, দ্বিতীয়ত কলয়েডাল সলিউশন এবং তৃতীয়ত সাসপেনশন সলিউশন। ট্রু সলিউশন মানে যেখানে পার্টিকেল সাইজটা 10⁻⁸ সেন্টিমিটারেরও কম। মানে যদি এইটা একটা পার্টিকেল হয় এবং এর যে ব্যাসার্ধ সেটা কত, 10⁻⁸ সেন্টিমিটারেরও যদি কম হয়, তাহলে সে কি সলিউশন তৈরি করে? ট্রু সলিউশন। উদাহরণটা কি হচ্ছে? NaCl সলিউশন বা সুগার সলিউশন। মানে আপনি একটা কাপে কিছু পরিমাণ জল নিয়ে তাতে 1 চামচ চিনি দিয়ে ভালো করে গোলালে কি হবে? চিনির অণুগুলো কমপ্লিটলি দ্রবীভূত হয়ে যাবে। কেন কমপ্লিটলি দ্রবীভূত হলো? তার একটাই কারণ, এর পার্টিকেল সাইজটা 10⁻⁸ সেন্টিমিটারেরও কম। সেই জন্য এ কি তৈরি করেছে? ট্রু সলিউশন তৈরি করেছে। এরপরে আমরা চলে যাচ্ছি সাসপেনশন সলিউশনে। এই সাসপেনশন সলিউশনটা আগে বুঝে নিলে আমাদের কোলয়েডালটা বুঝতে সুবিধা হবে। সাসপেনশন সলিউশন মানে যেখানে পার্টিকেল সাইজটা অনেকটাই বড়। কত দেখুন? পার্টিকেল সাইজ গ্রেটার দেন 10⁻⁴ সেন্টিমিটার। যেমন উদাহরণ কি বলছি? মাড ওয়াটার। মানে কি? ধরুন একটা পাত্রে আপনি কিছু জল নিলেন, তারপরে 1 চামচ বালি দিয়ে ভালো করে গোলালেন। কিছুক্ষণ বালির অণুগুলো জলের মধ্যে ঘোরাঘুরি করার পরে থিতিয়ে পড়বে। কেন থিতিয়ে পড়েছে? তার একটাই কারণ, ট্রু সলিউশন হওয়ার জন্য যে পার্টিকেল সাইজটা দরকার মিনিমাম, ও কি হচ্ছে? তার থেকে বড় হয়ে যাচ্ছে পার্টিকেল সাইজটা। তো এই যে পার্টিকেল সাইজটা যখন বড় হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? ওই সলিউশনের মধ্যে ও আর থাকতে পারছে না, থিতিয়ে পড়ছে। তাই যে সলিউশনটা তৈরি হচ্ছে তার নাম কি? সাসপেনশন সলিউশন। এই দুটোর মাঝে মানে কি? ট্রু সলিউশন যেখানে পার্টিকেল সাইজটা অনেকটাই কম, সাসপেনশন সলিউশন যেখানে পার্টিকেল সাইজটা অনেকটাই বড়। এর মাঝেও একটা পার্টিকেল সাইজ রয়েছে। তাহলে যে পার্টিকেল সাইজটা 10⁻⁵ থেকে শুরু করে 10⁻⁷ সেন্টিমিটার, মানে ট্রু সলিউশন এবং সাসপেনশন সলিউশনের মাঝে যার পার্টিকেল সাইজ রয়েছে সে কি সলিউশন তৈরি করবে? কোলয়েডাল সলিউশন। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? ব্লাড বলতে পারি, সি ওয়াটার বলতে পারি। এখানে কি হচ্ছে? পার্টিকেল সাইজটা ট্রু সলিউশন এবং সাসপেনশন সলিউশনের মাঝামাঝি থাকার জন্য এরা না থিতিয়ে পড়ছে না কমপ্লিটলি দ্রবীভূত হচ্ছে। এরা কি হচ্ছে? ওই জলের মধ্যে একটা লেয়ার তৈরি করে প্রলম্বিত অবস্থায় রয়েছে। তাই ও কি তৈরি করছে? একটা কোলয়েডাল সলিউশন তৈরি করছে। এখানে আমাদের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে কোলয়েড। তো কোলয়েডকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইমালশন আর একটা কি? অ্যারোসল। ইমালশন কথাটার অর্থ হচ্ছে লিকুইড প্লাস লিকুইড। মানে একটা লিকুইড আর একটা লিকুইডের মধ্যে যদি প্রলম্বিত অবস্থায় থাকে তাহলে তার নাম কি? ইমালশন। আর যদি সলিড, গ্যাস এবং লিকুইডের যে কোনো মিক্সচার হয় তার আমরা নাম দিচ্ছি কি? অ্যারোসল। ঠিক আছে। ইমালশনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার আর একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। মানে জল এবং তেলের মিক্সচারটাকে আমরা কি এক ধরনের প্রলম্বন আকারে দেখছি। উদাহরণটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে মিল্ক। মিল্কের ক্ষেত্রে কি হচ্ছে? ম্যাক্সিমাম পরিমাণ জল থাকে, জলের মধ্যে অল্প পরিমাণ তেল থাকে। আর অল্প পরিমাণ তেল থাকার জন্য মিল্কটাকে আমরা যখন জাল দিই তখন দেখা যাচ্ছে একটা সর তৈরি হয়। মানে কি? ওই দুটো লেয়ারকে আমরা আলাদা করে দিচ্ছি। সরটা কি? বেসিক্যালি তেল। তাহলে অয়েল ইন ওয়াটারের উদাহরণ কি হয়ে যাবে? মিল্ক। আর ক্রিম যেটা আমরা মুখে মাখি, যেমন আপনার হতে পারে বোরোলিন। কি হচ্ছে? এই জায়গাটায় ম্যাক্সিমাম পরিমাণ তেল থাকে, সামান্য পরিমাণ জল থাকে বা ময়েশ্চার থাকে। এবার আমি অ্যারোসলে চলে যাচ্ছি। অ্যারোসলকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে সলিড ইন গ্যাস, লিকুইড ইন গ্যাস। যদি গ্যাসের মধ্যে সলিড থাকে তার এক্স্যাক্ট উদাহরণ হচ্ছে আপনার স্মোক, ধোঁয়া। ধোঁয়াতে কি হচ্ছে? ধরুন যখন ধূমপান করা হয় তখন ওই যে ধোঁয়ার মধ্যে সামান্য ছোট ছোট কি তামাক পার্টিকেল থাকে, তাহলে এটা কি হচ্ছে? সলিড ইন গ্যাসের উদাহরণ। আবার ফগ মানে যদি আপনি কুয়াশা দেখেন তাহলে কুয়াশায় হাত দেবেন, দেখবেন হাতটা ভিজে যাবে। কারণ কি? গ্যাসের মধ্যে জলটা কি প্রলম্বিত অবস্থায় রয়েছে। তাহলে এটা ফগটা হয়ে যাবে কি? অ্যারোসলের একটা উদাহরণ। এবার আমি চলে যাচ্ছি অ্যারোসলের একটা ভালো উদাহরণ, যেটাকে বলছি আমরা স্মোক। স্মোক মানে যে ধোঁয়াশা, যার মধ্যে সলিড, গ্যাস এবং লিকুইড তিনটেরই মিক্সচার আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি স্ট্রেংথ অফ সলিউশন। কি জিনিস এটা? ধরুন একটা কাপে সামান্য জল নিলেন আপনি, নিয়ে 1 চামচ চিনি দিলেন। তার যা মিষ্টত্ব হবে, 2 চামচ চিনি দিয়ে সেটাকে ভালো করে গোলালে তার মিষ্টত্ব অনেক বেশি হবে, 3 চামচ দিলে আরও বেশি হবে। তাহলে যে মিষ্টত্ব, এটা পরিমাপ করার 3টে ইউনিট রয়েছে। একটা হচ্ছে মোলালিটি, মোলারিটি, নর্মালিটি। এটা কি দেখুন? মোলালিটি। এটা হচ্ছে মোলারিটি, এটা হচ্ছে নরমালিটি। মোলালিটি কাকে বলছি? 1 মোল যখন 1000 গ্রাম সলভেন্টের মধ্যে থাকবে তখন তাকে আমরা কি বলবো? মোলালিটি।
আর 1 মোল যখন 1000 ml সলিউশনের মধ্যে থাকবে তখন তাকে আমরা বলবো মোলারিটি। দেখুন এটা কিন্তু ml, এটা কিন্তু গ্রাম, মানে 1000 গ্রাম জলের মধ্যে যদি 1 মোল থাকে তখন সেটা কি হয়ে যাবে, মোলারিটি। আর 1000 ml সলিউশনের মধ্যে যদি আপনার 1 মোল থাকে তখন তাকে আমরা বলবো মোলারিটি। আর নর্মালিটি মানে হচ্ছে যখন 1000 ml সলিউশনের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ সাবস্টেন্স থাকবে তখন তাকে আমরা কি বলবো, নর্মালিটি। তাহলে তিনটে জিনিসের ডেফিনেশন থেকে কিন্তু কোশ্চেন আসে যে কাকে আমরা মোলালিটি বলছি, কাকে আমরা মোলারিটি বলছি এবং কাকে আমরা নর্মালিটি বলছি। এই টার্মটা আপনাদের কাছে নতুন টার্ম, সেটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, সেটাকে আমি এখানে লিখে দিয়েছি। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে মলিকুলার ওয়েট, মানে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স, সেটা গ্যাস হতে পারে, সেটা অ্যাসিড হতে পারে, তার মলিকুলার ওয়েট কত, এবং সেই মলিকুলার ওয়েটকে আপনি যদি বেসিসিটি দিয়ে ভাগ করেন বা অ্যাসিডিটি দিয়ে ভাগ করেন তাহলে আমরা কি পাই, গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা কি জানলাম, আমরা মোলালিটি মানে জানলাম 1 মোল যখন 1000 গ্রামে থাকবে, মোলারিটি মানে জানলাম 1 মোল যখন 1000 ml থাকবে, এবং নর্মালিটি মানে কি জানলাম 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ যখন 1000 ml থাকবে। তো এই মোল জিনিসটা কি, এটা কিন্তু অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি গ্যাসিয়াস ল বলে, কেমিস্ট্রির একটা শর্টকাট সায়েন্সের পার্টে। তো আমি বলবো যে ভিডিওটা এখানে পজ করে আগে মোল কনসেপ্টটা বুঝে নিন, তা না হলে কিন্তু আপনি কোনোভাবেই অঙ্কগুলো করতে পারবেন না। আগে মোল কনসেপ্টটা বুঝে আসুন ওই ভিডিওটা দেখে, তারপরে এখান থেকে কন্টিনিউ করবেন, আমার মনে হয় সুবিধা হয়ে যাবে। তারপরেও আমি একটু ছোট্ট করে মোল জিনিসটা বলে দিই। এখানে ধরুন আপনি H2SO4 এই অ্যাসিডটাকে নিয়েছেন, তো এই অ্যাসিডের মলিকুলার ওয়েট কত, মলিকুলার ওয়েট 98। কি করে বার করতে হয় আমি ওই ভিডিওটাতে বলে দিয়েছি। তো এই যে 98 মলিকুলার ওয়েট, আবার যদি আপনি নিতে পারেন NaOH যদি নেন, তো NaOH হচ্ছে একটা ক্ষার যার মলিকুলার ওয়েট কত, মলিকুলার ওয়েট হচ্ছে 40। তো এই মলিকুলার ওয়েটকে যদি আমি গ্রামে কনভার্ট করি, মানে 98 গ্রাম, এই মলিকুলার ওয়েটকে যদি আমি গ্রামে কনভার্ট করি মানে 40 গ্রাম, তাহলে মলিকুলার ওয়েটকে যখন আমি গ্রামে কনভার্ট করব সেই গ্রাম পরিমাণকে আমরা কি বলবো, মোল বলবো, 1 মোল। তাহলে আমি বলতে পারি 1 মোল মানে 98 গ্রাম H2SO4, আবার 1 মোল মানে আমি বলতে পারি 40 গ্রাম NaOH। ফান্ডা ক্লিয়ার? তাহলে আমি যদি এখন সংজ্ঞাটার কাছে চলে যাই তাহলে আমি বলতে পারি 1 মোল মানে কত, 98 গ্রাম H2SO4 যদি 1000 গ্রাম সলভেন্টে থাকে তখন তাকে আমরা কি বলবো, 1 মোলাল H2SO4 সলিউশন। আবার 98 গ্রাম যদি 1000 ml সলিউশনের মধ্যে থাকে তাহলে আমি বলতে পারবো যে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 1 মোলার সলিউশন। আবার 40 গ্রাম NaOH যদি 1000 গ্রাম সলভেন্টে থাকে তাহলে আমরা বলতে পারি এটা NaOH এর 1 মোলাল সলিউশন। আবার 40 গ্রাম NaOH যদি 1000 ml সলিউশনে থাকে তাহলে আমি বলতে পারি এটা NaOH এর 1 মোলার সলিউশন। এবার আমি চলে যাচ্ছি গ্রাম ইকুইভ্যালেন্টে। গ্রাম ইকুইভ্যালেন্টের ডেফিনেশন আমরা আগেই বললাম, মলিকুলার ওয়েটকে যখন আমরা বেসিসিটি বা অ্যাসিডিটি দিয়ে ভাগ করব আমরা কি পাবো, গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ পাবো। এবার একটা জিনিস ভালো করে বুঝে নিন যে অ্যাসিডের হয় বেসিসিটি আর বেসের হয় অ্যাসিডিটি, মানে অম্লের হয় ক্ষারত্ব, ক্ষারের হয় অম্লত্ব। মানে একটা অ্যাসিড কতগুলো বেসের সঙ্গে রিয়াকশন করবে, দ্যাট উইল বি দ্য অ্যাসিডস বেসিসিটি, অ্যান্ড একটা বেস কতগুলো অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে সেটা হবে সেই বেসের অ্যাসিডিটি। মানে একটা অম্ল কতগুলো ক্ষারের সঙ্গে রিয়াকশন করবে সেটা হবে এর ক্ষারত্ব, আর একটা ক্ষার কতগুলো অম্লের সঙ্গে রিয়াকশন করবে সেটা হবে তার অম্লত্ব। ঠিক আছে? তাহলে আমরা যদি H2SO4 এর কথাই বিচার করি তাহলে H2SO4 এর ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো, এর H2SO4 যেহেতু একটা অ্যাসিড তাহলে এর হয় বেসিসিটি, এর বেসিসিটি কত, 2। আর NaOH হচ্ছে একটা ক্ষার যার হবে অ্যাসিডিটি, এটা কত, এটা হয়ে যাবে 1। এখন আমরা যদি H2SO4 এর গ্রাম ইকুইভ্যালেন্ট বার করি তাহলে H2SO4 এর মলিকুলার ওয়েট কত, 98, তাকে আমরা ভাগ করছি তার বেসিসিটি দিয়ে, তাহলে এর বেসিসিটি কত, 2, তাহলে কত হয়ে যাবে 49। তার মানে 49 গ্রাম H2SO4 যখন 1000 ml সলিউশনে থাকবে তখন তাকে আমরা কি বলবো, H2SO4 এর অন নর্মাল সলিউশন। এবার আমরা যদি আবার NaOH এর ক্ষেত্রে বলি তাহলে NaOH এর মলিকুলার ওয়েট কত, 40, আমরা দেখে নিয়েছি NaOH এর অ্যাসিডিটি কত, 1, তাহলে আমরা যখন 40 কে 1 দিয়ে ভাগ করব অ্যান্সার কত হবে, 40। তাহলে এই 40 গ্রাম NaOH যদি 1000 ml সলিউশনে থাকে তখন তাকে আমরা কি বলবো, NaOH এর 1 নর্মাল সলিউশন। ক্লিয়ার? তাহলে আমি যদি ছোট্ট করে বলে দিই 98 গ্রাম H2SO4 যদি 1000 গ্রামে থাকে তাহলে আমরা তাকে বলবো H2SO4 এর 1 মোলার সলিউশন। 98 গ্রাম যদি 1000 ml এ থাকে তাহলে তাকে আমরা বলবো H2SO4 এর 1 মোলার সলিউশন। 49 গ্রাম যদি H2SO4 1000 ml সলিউশনে থাকে তখন আমরা তাকে কি বলবো, H2SO4 এর 1 নর্মাল সলিউশন। ক্লিয়ার? তো চলুন আমরা একটু অঙ্কে চলে যাই।
এখানে বলছে হাউ মেনি গ্রামস অফ NaOH ইজ রিকোয়ার্ড টু মেক 100 ml 0.5 মোলার সলিউশন অফ NaOH। তাহলে NaOH দিয়ে আমাকে অঙ্কটা দিয়েছে, তাহলে NaOH এর প্রথমত আমাকে মলিকুলার ওয়েট জানতে হবে। NaOH এর মলিকুলার ওয়েট কত 40, তাহলে আমি বলতে পারি 40 গ্রাম NaOH যখন 1000 ml এ থাকবে তখন কি তৈরি করবে, 1 মোলার সলিউশন তৈরি করবে। ডেফিনেশন তো তাই বলছে, যদি 1 মোল 1000 ml সলিউশনে থাকে মানে 40 গ্রাম যদি 1000 ml এ থাকে তবেই 1 মোলার সলিউশন বলা হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 40 গ্রাম যখন 1000 ml এ থাকবে তখন কি তৈরি করবে, 1 মোলার সলিউশন। আপনাকে কি বলেছে, 100 ml এর মধ্যে ফেলতে হবে। তাহলে আমি বলতে পারি 4 গ্রাম যদি 100 ml এ থাকে তাও কি হবে, 1 মোলার হবে। খুব স্বাভাবিক, কারণ কি দেখুন 40/1000 যা, 4/100 তাই, আবার 2/50 তাই, একই ব্যাপার। তার মানে কি 4 গ্রাম 100 ml থাকলেও 1 মোলার করবে। দেখুন আপনার কিন্তু 100 mlটা চলে এসছে, ঠিক আছে। এবার আপনাকে আনতে হবে 0.5 মোলার। তাহলে 0.5 মোলার করতে গেলে আমরা কি করব, এরকে একটা 2 দিয়ে ভাগ করব, মানে 2 গ্রাম। 2 গ্রাম যখন 1000 ml এ থাকবে তখন কি তৈরি হবে, একে আমরা 2 দিয়ে ভাগ করব, 0.5 মোলার। তাহলে আমরা ইজিলি অঙ্কটা বলতে পারি 2 গ্রাম NaOH যখন 100 ml সলিউশনের মধ্যে থাকবে তখন সেটা কত স্ট্রেংথ তৈরি করবে, 0.5 মোলার স্ট্রেংথ তৈরি করবে। ক্লিয়ার? আবার দেখুন ভিডিওটা, যদি কোথাও অসুবিধা হয় বারবার দেখুন, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি এই অঙ্কটা। দেখুন হাউ মেনি গ্রামস অফ ডায়াবেসিক অ্যাসিড, ডায়াবেসিক অ্যাসিড মানে যার দেখুন বেসিসিটি কত 2, ডায়াবেসিক বলে দিয়েছি, আপনাকে বলে দেবে বেসিসিটি কত। তাহলে হাউ মেনি গ্রামস অফ ডায়াবেসিক অ্যাসিড মলিকুলার ওয়েট 200 should be present in 100 ml of its aqueous solution to give 0.1 নরমাল। আস্তে আস্তে ভাবুন, এখানে বলেছে নরমাল। নরমাল মানে কি, যার ডেফিনেশন কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকতে হবে 1000 ml সলিউশনে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলে দিই যে আমরা এই গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণটা বার করি, গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে গেলে আমাদের কি লাগে, মলিকুলার ওয়েটকে আমাদের বেসিসিটি দিয়ে ভাগ করতে হয় বা অ্যাসিডিটি দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এটা ডায়াবেসিক অ্যাসিড তাহলে এর বেসিসিটি কত 2, তাহলে আমি এখানে বলতে পারছি বেসিসিটি হচ্ছে 2, মলিকুলার ওয়েট কত 200, তাহলে 200কে আমি যখন 2 দিয়ে ভাগ করব তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ কত হয়ে যাবে, 100 গ্রাম। তাহলে 100 গ্রামটা হচ্ছে এর গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে যখন বলা হয় যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট 1000 ml সলিউশনে থাকবে তখন সেটা হয়ে যাবে 1 নরমাল। তাহলে আমি এখানে হামেশাই বলতে পারি এই 100 গ্রাম ডায়াবেসিক অ্যাসিডটা যখন 1000 ml সলিউশনে থাকবে তখন সেটা কি করবে, 1 নরমাল সলিউশন তৈরি করবে। দেখুন ডেফিনেশন তো তাই বলছে, গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ বার করলাম, 100টাই হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, এবং যখন 1000 ml সলিউশনে থাকবে তখন সেটা 1 নরমাল তৈরি করবে। ফান্ডা ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি জায়গাটা কত, আপনার কত বলছে 100 ml বলেছে, আগের মতোই 10 গ্রাম যখন আপনার 100 ml এ থাকবে কত হয়ে যাবে, 1 নরমাল সলিউশন তৈরি করবে। এবার আপনার কাছে কি চেয়েছে, 0.1 নরমাল। তাহলে 0.1 যদি করতে হয় তাহলে একে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে 1 গ্রাম। 1 গ্রাম যখন 100 ml এ থাকবে, ঐকিক নিয়ম পুরো, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, কত হবে, 0.1 নরমাল। তার মানে আমি হামেশাই বলতে পারি 1 গ্রাম এই ডায়াবেসিক অ্যাসিড যখন 100 ml এ থাকবে তখনও 0.1 নরমাল সলিউশন তৈরি করবে। ক্লিয়ার? এবার দেখুন আপনাকে এই অঙ্কটা বলছে হাউ মেনি গ্রামস অফ ডায়াবেসিক অ্যাসিড মলিকুলার ওয়েট 200 ইজ রিকোয়ার্ড টু প্রডিউস 500 ml। এখানে 100 বলেছিল, এখানে 500 বলেছে, এখানে 0.1 নরমাল বলেছিল, এখানে 0.2 নরমাল বলেছে। তাহলে এই অঙ্কটা আপনারা করতে পারবেন একদম এই ফরম্যাটটা মেনটেন করে। আপনারা অঙ্কটা করুন, আপনাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে অ্যান্সারটা আপনি কমেন্ট বক্সে জানান, দেখি আপনারা কেমন শিখতে পেরেছেন অঙ্কটা। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমার এই অবধি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, জয় হিন্দ।